নির্বাচন বানচাল করতে পিআরের দাবিতে আন্দোলন করছে কিছু দল। এতে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবার সুযোগ পাবে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে, এবং আরও বিশ্বের দু একজন। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে পিআরের জন্য আন্দোলনের কারণে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ধর্মের ভিত্তিতে বিভাজন দেখতে চায় না জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটি কর্তৃক আয়োজিত দাই ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এই মন্তব্য করেন। স্বাধীনতার 54 বছর পার হলেও মানবিক সমাজ গড়ে ওঠেনি বলেও অভিযোগ জামায়াত আমিরের। আরও জানাচ্ছেন মিফতা গালিব। দেশের সুপরিচিত আলেম ও বক্তাদের নিয়ে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দাই ও ওয়াইজ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ওলামা কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ধর্মের ভিত্তিতে জামাত কোনো ধরনের বিভাজন চায় না বলে প্রধান অতিথির বক্তব্যে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে, আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। দেশের আলেম সমাজে জাতিকে পথ দেখাবে, মানবিক বাংলাদেশ গড়তে পারে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও এর ভিত্তিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। অপর এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সাম্রাজ্যবাদী শক্তি শোষণ করতে পারবে না। ইলিয়াস মাদবরের প্রতিবেদন।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খেলাফত মজলিস। এ সময় 256 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বর্তমান সরকার। জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করে তা কার্যকর করতে হবে, আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ 2025 এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বলেন, 71 পরবর্তী যারাই এদেশ শাসন করেছে তারা কেউই ইসলামকে বাস্তবায়নের কথা চিন্তা করেনি। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন। আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদেশ স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, তার উপর আইন শৃঙ্খলা বাহিনীর টার্গেট করে হামলা চালিয়েছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, একটি দলের প্রধানের উপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা নুরুল হক নুরুকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারা দেশ থেকে আগত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই ঢল। শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছা মাত্রই তার বর্তমান শারীরিক বিষয় নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। তার নেজাল বোনে যে ফ্র্যাকচারটা ছিল, সেই ফ্র্যাকচারটা অনেক কমিউনিকেট ছিল। সেই ফ্র্যাকচারটার কিছু পার্ট ক্যানেলে যে তার নার্ভকে কম্প্রেস করছিল, সেগুলো ভবিষ্যতে কোনো সমস্যা হইতো কিনা সেই দৃষ্টিক থেকে আমরা নিয়েছি। এবং ওখানে একটা ইভালুয়েশন হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, ওনারা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করবে বলছে এবং 4 মাস পরে ওনাকে আবার যেতে বলছে। তার মেজাল একটা টানা 12 দিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পা রেখেই সাংবাদিকদের সামনে তার উপর হামলা প্রসঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি জানান, তার উপর এমন বর্বর হামলা এর আগে কেউ করেনি। শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে এই ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলার নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন না হলে দেশে সংকট বাড়বে বলে মন্তব্য করেন নুরুল হক নূর। দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা প্লাস্টিক পাওয়া গেলে রোধ করা হবে তার ব্যবহার। প্লাস্টিকের বদলে দেয়া হবে কাগজের ব্যাগ। আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। রোববার থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক ও রবীন্দ্র তত্ত্বাচার্য আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হয়। শিমুল খানের রিপোর্টে বিস্তারিত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক কবি আহমেদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা 11টার পর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন, বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে ভাষা আন্দোলন যে কেবল ঢাকার শহরের একটা আন্দোলন ছিল না, সারা বাংলাদেশের তখনকার জনপদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা প্রাণের আকুতি, তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর আহমেদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছেন আহমেদ রফিক ফাউন্ডেশন। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। আর সেই স্বপ্ন যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, সেজন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমাদের সবাইকে এবং আপনারাও আমাদের সাথে থাকবেন। ভাষা আন্দোলনের ইতিহাসবিদ, গবেষক ও লেখক হিসেবে আহমেদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। 2100 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্র চর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার টগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। তিনি জীবনের শুরুতে ভাষা সংগ্রামী ছিলেন, ইলামৈত্র জেলখানায় থাকতে তাকে সহায়তা করেছেন এবং পরবর্তীতে তিনি সাহিত্য বেছে নিলেও এই সাহিত্য ছিল প্রকৃতপক্ষে গণমানুষের সাহিত্য। ওনারা সবসময়ই আমাদের চলার শক্তি এবং অনুপ্রেরণার উৎস ছিলেন এবং এখনো আছেন। আমরা কখনো চাইবো না যে ওনারা চলে যান। গত বৃহস্পতিবার রাত 12টা 12 মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাষা সংগ্রামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সাভারে হানি ট্র্যাপে ফেলে অপহরণ, লুটসহ নানা রকম অপরাধের অভিযোগে একটি চক্রের কথিত সুন্দরী সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিদর্শক মেহেদী হাসানকে হানি ট্র্যাপে ফেলে সুকৌশলে সাভারে এনে অপহরণ করে এই চক্রটি। পরে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় ভুক্তভোগী 999-এ ফোন করলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মেহেদীকে পৌর এলাকার জামসিং এলাকা থেকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে আটক করা হয় মোহনা ও তার সহযোগী শরীফুল, জয়নাল ও কাউসার হোসেনকে। পরে তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তারা ফাঁদে ফেলেছিল, ফাঁদে ফেলার ফলে এবং তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিল এবং তাকে নিয়ে একটা লেগুনা নিয়ে 24 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরছিল। পরবর্তীতে এই যে সাভারের যে মিনি চিড়িয়াখানা আছে সেখান থেকে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, সাভার থানা পুলিশ। এবং ওই মেয়েটাও মোহনা, সেও এর মধ্যে গ্রেপ্তার রয়েছে। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এর সাথে তারা জড়িত। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই যে হানি ট্র্যাপের যে প্রতারণার চক্রের মধ্যে আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেছেন, দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থল বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, যা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে শুধুমাত্র আমদানির উপর নির্ভর না করে রপ্তানিও বৃদ্ধি করতে হবে, এটাই এখন সময়ের দাবি। দুপুরে দিনাজপুরের হিলি স্থল বন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট, 0 পয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে 6 দিনের বন্ধের পর আজ থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমরা শুধু আমদানি বেশি করতেছি।
আমাদের রপ্তানির দিকেও যে পরিমাণ আছে এই পরিমাণটা একটু বাড়ানো দরকার। কি বাড়াতে পারলে ব্যালেন্সটা একটু আরও ভালো হবে, সেই ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতির দিকে। মাদারীপুরের কালকিনিতে আড়িয়ালখা ও পালরদি নদীর পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, বিদ্যুতের খুঁটি আর দোকানপাট। নদীর পাড়ে বসবাসরত মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, কখন যেন নদী গিলে নেয় তাদের শেষ সম্বলটুকু। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কালকিনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত আড়িয়ালখা ও পালরদি নদীর পানি কমতে থাকায় রাক্ষসী হয়ে উঠেছে নদীগুলো। সিডিখান ইউনিয়নের নতুন চর, দৌলতখা এবং পৌরসভার ভাগদি এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 30 থেকে 40টি ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে, কেউ বা বাঁধের পাশে। আর যারা এখনো টিকে আছেন তারাও নদী ভাঙন আতঙ্কে ঘুমাতে পারছেন না। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভেঙে যাচ্ছে ফসলি জমি, বাজার, মসজিদ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো। এই নদী গর্ভে 7 বিঘা জমি অলরেডি চলে গেছে। এখানে 70-80 ঘর ছিল, সব ঘর নদীতে নিয়ে গেছে। আমাদের এই মসজিদটা এখানে ছিল, মসজিদটা আমরা এখান থেকে অন্যত্র সরাই নিছি ভাঙিয়ে যাওয়ার কারণে। আবারও ভাঙতে ভাঙতে সেই মসজিদ পর্যন্ত চলে যাইতেছে। নদী ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো সরকারের কাছে দ্রুত ও স্থায়ী সমাধান চায়। ইতিমধ্যে স্থানীয়রা মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপের। আমাকে বাড়ি সব কিছু ভাঙা নদীতে লয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আরো 20 থেকে 25টা ঘর যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। সরকারের পক্ষে আমাদের আকুল আবেদন, যাতে যত তাড়াতাড়ি আমাদের জিওবাগ ফলাইয়া নদী ভাঙনটা প্রতিরোধ করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যেসব জায়গায় নদী ভাঙন হয়েছে সে বিষয়ে আমি দ্রুতই জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব। তবে এলাকাবাসীর দাবি, কেবল আশ্বাস নয়, প্রয়োজন নদীতে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকড়ি আসর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সারা দেশ থেকে আগত 2 সহস্রাধিক শিশু কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন ফুলকড়ি। বাংলাদেশ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী। শিমুল খানের আরও একটি রিপোর্ট। মনোবল, সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত। একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য এবং সেবার মহান ব্রাত নিয়ে নতুন প্রজন্মে যেন দেশের তরে কাজ করে, এমন প্রত্যাশা সংগঠকদের। ফুলকুড়িতে এসে আমার সন্তান বেশ আলহামদুলিল্লাহ, সে একজন ভালো মানুষ হওয়ার অঙ্গীকার করছে। অনুভূতি বলতে যে কি অনেক ভালো লাগছে, আবার একটু দুঃখ হচ্ছে, আমার ভাই আছে হতে পারেনি। আমি একটা প্রতিযোগিতা দিয়েছিলাম ফুলকুড়িতে, সেখানে আমি চান্স পেয়েছি। 2024 সালের 5 আগস্ট নতুন করে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে ফুলকুড়ি আসর কাজ করছে। অভিভাবক সুধীজনরা মনে করেন, শিশুদেরকে আগামীর পৃথিবীর নেতৃত্বে দেওয়ার মতো গড়ে তুলতে শিশু সংগঠনের তৎপরতা আরও বৃদ্ধি দরকার। সারা দেশ থেকে যারা এসছে তারা সে একই মন্ত্রে উজ্জীবিত, তারা গড়ার কথা বলছে এবং বিভিন্ন বিষয়ে যে পুরস্কার বিতরণ করা হয়েছে সেখানে বিভিন্ন কর্ম সম্পাদনের কারণে তারা পুরস্কৃত হয়েছে। সংস্কৃতির বিকাশ ও সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আমরা আমাদের শৈশব এবং আমাদের সময়টা যেভাবে পার করেছি, এখনকার সময়টা কিন্তু তেমন না, এবং মন্দটুকুকে প্রতিষ্ঠা না হতে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা রাখা, এবং এই কাজটাই কিন্তু ফুলকুড়ি অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে। প্রতিষ্ঠাকালীন উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে 11টি প্রতিযোগিতায় 250টির অধিক পুরস্কার প্রদান করা হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা। প্রসঙ্গ প্রবাস। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুধু বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গ নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পী ও প্রবাসী বসবাসরত শিল্পীরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্টে বিস্তারিত।
কৈলাস থেকে দেবী দুর্গা এবার মর্তে এসেছিলেন হাতির পিঠে চড়ে, সুখ সমৃদ্ধি আর প্রাচুর্যের বার্তা নিয়ে। দেবী আরাধনা, ভক্তি ও ধর্মীয় আচার পালন করেছে নিউ ইয়র্কে বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সর্বজনীন দুর্গা উৎসবের আয়োজনে যোগ দেন প্রবাসীরা। শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের ভক্তরা এই অস্থায়ী মণ্ডপে এসে জড়ো হন। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। শারদীয় উৎসবে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পূজা অর্চনা করেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসী বাঙালিরা আসেন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মিলন মেলায়। আমরা কোনো ধর্ম, কোনো জাতি ভেদাভেদ রেখে আমরা এই পুজোটা সম্পন্ন করছি। বিদেশের মাটিতে বসেও আমরা এই সুন্দর পরিবেশে একটা পূজা করতে পেরে নিজেরাও ধন্য মনে করছি। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পী ও প্রবাসের জনপ্রিয় সব শিল্পীরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি বাংলা ঐতিহ্যকে ধারণ করে এই উৎসবে আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি এই প্রবাসীতে সকলের সাথে মিলেমিশে কাজ করে যাবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে এই সংগঠনকে সমৃদ্ধশালী করব। তো এই প্রথম আমি এই নিউ ইয়র্কের এই ডাইভার্সিটি প্লাজায় এসে পূজা উদযাপন দেখছি, খুবই ভালো লাগছে। এবার মা দুর্গার বিদায় হয় দোলায় চড়ে। এতে বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ অশান্তিকে ইঙ্গিত করছে। তবে ভক্তদের কামনা সবাই যেন সুখ ও শান্তিতে বসবাস করতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার, তাই সেই সুরে সুর মিলে আমরা আজকে উৎসবে পার্টিসিপেট করে গেলাম। জগতের অপশক্তি অসুর বধে নারী শক্তিতে মর্তে এসেছিলেন 10 ভুজা দেবী মা দুর্গা। ভক্তকুল পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন দেবী আরাধনায় মত্ত। যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বজনীন দুর্গা উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেছে মিলন মেলায়। দেবী আরাধনার পাশাপাশি সবার চাওয়া ছিল দেশের মানুষের কল্যাণ কামনা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একতাবদ্ধ হয়ে কাজ করার একটি বড় পদক্ষেপ হিসেবে কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের অর্থায়নে একটি হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিশেষ আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, শুক্রবার কুয়েতের সালমিয়া শহরের একটি হোটেলে কুয়েত বাংলাদেশ সমন্বিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে কুয়েতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এই সভার আয়োজন করে। বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল ইসলামের পরিচালনায় সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রকৌশলী, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।